রমজান, আজকে তুই আমাকে একা পেয়ে এখানে গায়ে হাত তুললি না। মনে রাখিস রমজান, আমি যদি বেঁচে থাকি এ প্রত্যেকটা মারের হিসাব তোকে দিতে হবে। তুরবে লিয়াকত, তুই আমার কাছ থেকে কি হিসাব নিবি রে? তোর বড় ভাই এখন পর্যন্ত কিছু করতে পারলো না, আবার তো তুই তোরে সেই পর্যন্ত বাসায় রাখি কিনা সেইটা দেখ। কে কারে বাসায় রাখে সেটা সময় হইলেই বোঝা যায় বলে রমজান। তোর এই ঘটনাগুলো আমি খুব ভালোভাবে মনে রেখে দিলাম। মনে রাখিস, ভবিষ্যতে একদিন ফেরত পাবি তুই। কেরে নরেশ, এর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি রে। এর তো মুখের কথা বন্ধ হইতেছে না। কি করবো রে আরে? এক কি মারতে মারতে এইটি পুইটা ফালাই দিব নাকি রে আজকে? না না রমজান, ওরে আর মারিস না। এমনিতেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে। শামসু ভাই আবার বকাঝকা করতে পারে, পরে ওর বিষয়টা দেখবনি আবার। এখন আপাতত এইখান থেকে চল। এই মালটারে তাড়াতাড়ি আমার সামনের দিকে সরা, তা না হলে কিন্তু পরে এখানে আমি শেষ করে দিব। মাথা মুথা পুরা আমার গরম করে দিছে। শোনো সম্রাট, শামসুকে মানানোর দায়িত্ব কিন্তু তোমার। শামসু কিন্তু কোনোভাবেই লিয়াকতকে ছাড়ার জন্য রাজি হইব না। শামসুকে আমি খুব ভালো করে চিনি। ও একবার যেটা মুখ দিয়ে বলে সেটা না করা পর্যন্ত থামে না কিন্তু। তাই ওরে কিভাবে মানাইবা সেই দায়িত্ব সম্পূর্ণ কিন্তু তোমার। প্রেসিডেন্ট কিন্তু বিষয়টা নিয়ে খুবই রাগান্বিত আছে, তাই এখানে বেশি কথা বাড়ানো যাবে না। যেভাবে হোক লিয়াকতকে বের করে নিয়ে আসতেই হবে। স্যার শামসু আগে থেকে এরকম, ওর যখন যেটা মাথায় আসে সেটাই ওই করে। পরবর্তীতে কি হবে না হবে সেইটা নিয়ে কখনোই চিন্তা ভাবনা করে না। শামসুরে আমি সেই ছোটোকাল থেকেই চিনা আইতেছি। প্রেসিডেন্ট কেন, প্রেসিডেন্টের চাইতেও বড় কেউ যদি শামসুকে বলে কোনোভাবেই শামসুকে মানাতে পারবে না। যদি শামসু নিজের থেকে সেই কাজ না করতে চায়, সেটা আমি খুব ভালো করে জানি। না সম্রাট, আমাদের মনে হয় জনতা পার্টিতে আর বেশি দিন রাজনীতি করা হইব না। হয়তো বা এবার আমাদের নতুন একটা দল গঠন করে তারপর রাজনীতি করতে হইব। শামসু যে অবস্থা শুরু করছে, এতে করে আমাদের শত্রুপক্ষরা দিন দিন সুযোগ পাওয়া যাইতেছে। প্রেসিডেন্টের কাছে শামসুর নামে নানান রকম অভিযোগ দিয়া কান বাড়ি করতেছে। কখন যে প্রেসিডেন্ট বিষয়টা নিয়ে রেখে যায়, তখন শামসুরও তো মাথা গরম হয়ে যাইব। দেখবা এইভাবে জনতা পার্টি থেকেই আমাদের সরে আসতে হবে। সমস্যা কি স্যার? যদি জনতা পার্টি থেকে আপনাদের চলে আসতে হয়, আপনারাও নতুন দল গঠন করবেন। শামসুর যে জনপ্রিয়তা আছে সারা দেশে, তাতে করে শামসুকে রোখার মতো কেউই নেই। আর জনতা পার্টির অনেক নেতাকর্মী আপনাদের সঙ্গে যুক্ত হইব, সেটা আমি খুব ভালো করে জানি। কারণ সবাই দুর্নীতির জন্য রাজনীতি করতে আসে না, অনেকেই আছে জনসভার জন্য রাজনীতি করে। দেখা যাক সম্রাট, সামনে কি লেখা আছে কপালে। আপাতত এখন শামসুর কাছ থেকে লিয়াকতকে আগে সারিয়ে নিয়ে আসি, পরেরটা পরে দেখা যাইবনি। শামসু। সেলিম ভাই বসেন। এই সম্রাট, তুইও বসে। তা কি ব্যাপার শামসু? সভাপতি তোমারে ফোনে ট্রাই করতেছে, পাইতেছে না। আমিও ট্রাই করতেছি, তাও পাইতেছি না। কইছিলা তুমি এতক্ষণ? কেন, কি হয়েছে? লিয়াকতের বিষয়টা দেখলাম তো, সেই জন্য ফোনটা অফ করে রাখছিলাম। তা সভাপতি, আপনি সবাই আমারে ফোনে খুঁজতেছেন কেন? শামসু, এদিক তো একটা ঝামেলা হয়ে গেছে। তুমি যে লিয়াকতকে
বাসা থেকে উঠিয়ে নিয়ে এসেছ, এই বিষয়টা মোল্লা প্রেসিডেন্টকে বলে দিয়েছে। আর প্রেসিডেন্ট আমাকে ফোন করে তো সেই গরমাগর্মি শুরু করে দিল। এই মুহূর্তে তোমার কাছ থেকে লিয়াকতকে ছাড়াই নিতে বলছে, তা না হলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবে প্রেসিডেন্ট। মোল্লা প্রেসিডেন্টের কাছে অভিযোগ করলে হইব নাকি? আমি জোরে তুলে নিয়ে আইছি, সেই বিষয়ে কি মোল্লার কাছে কোনো রকমের কোনো প্রমাণ আছে নাকি সেলিম ভাই? আমি বলি কি শামসু, তুমি এগুলো বাদ দাও। মশা মেরে হাত কালা করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। সভাপতি যে গরম দেখাইলো আমারে, আমি কিন্তু সভাপতিকে মিথ্যা কথা বলে আইছি যে আমি এই বিষয়ে কিছু জানি না। তাই আমি বলি কি, সভাপতি বিষয়টা সিরিয়াসলি দেখার আগে তুমি লিয়াকতকে ছেড়ে দাও, পরে ওর সাথে আমরা বোঝাপড়া করে নিবনি। আরে না, লিয়াকতের কাছ থেকে আমার অনেক তথ্য জানার আছে। কেবলে ওসমানের সম্পর্কে তথ্য বের করছি, আর ওদের গ্রুপের সবাই কি কি প্ল্যান করতেছে আমাদেরকে নিয়ে, সেগুলো ওর কাছ থেকেই বের করা যাইব। মোল্লা হাজি সিদ্দিকের বেটা ওরা কি প্ল্যান সাজাইছে সেটা আগে না শুনাই লিয়াকতকে আমি কোনোভাবে ছাড়তেছি না। সেই চিন্তা তুই আমার উপর ছেড়ে দে। ওরে খুঁজে নিয়া কি করতে হইব সেটা আমরা করব। এমন নাটক সাজাইব না কোনোভাবেই লিয়াকত তোর নামে স্টেটমেন্ট দিতে পারবো না। ওই চিন্তাধারা আমাদের উপর। তুই এটা নিয়ে চিন্তা করিস না। লিয়াকতকে কি করা লাগে সেটা প্রশাসন দেখবে। তুই শুধু ওরে কোথায় রাখছস সেই সন্ধান আমার কাছে দে। না রে, তোরা বিষয়টা সমাধান করতে পারবি না। লিয়াকতের বিষয়টা আমি দেখতেছি। তোদের এইখানে মাথা কামাইতে হইব না। ওকে কি করতে হবে না করতে হইব সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ওরা খুঁজতে থাক লিয়াকতকে, আমি দেখতেছি কি করা যায়। শামসু, তুমি বিষয়টা হালকাভাবে নিও না কিন্তু। এটা নিয়ে মোল্লা অনেক ঝামেলা বাধাই দিব। এটা পরবর্তীতে কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইতে পারে। কারণ শামসু প্রেসিডেন্ট কিন্তু এই গুম খুনের রাজনীতি আগে থেকেই পছন্দ করে না। তাই আমি বলি কি, এটাকে বেশি লেনদেন না করে দেখো তাড়াতাড়ি কিভাবে সমাধান করা যায়। সেলিম ভাই, আপনি কিন্তু ভুলে যায়েন না যে আমি কে। বিষয়টা যেহেতু আমি দেখতে চাইছি, অতএব এটা আমি সমাধান করব। আপনাদের এই ব্যাপারে মাথা কামাইতে হইব না। বিষয়টা আমাকে দেখতে দেন। ভাই, তাহলে লিয়াকতের বিষয়টা কি বললেন সভাপতি রে? লিয়াকতকে তো এখনো খুঁজে পাওয়া গেল না। আমরা কি এইভাবেই চুপচাপ বসে থাকবো নাকি? এটা নিয়ে আমরা কোনো প্রতিবাদ জানাবো না? প্রতিবাদ তো অবশ্যই জানাবো মিন্টু, কিন্তু সভাপতিরে বিষয়টা জানাইলাম তো সভাপতি বলতেছে বিষয়টা সভাপতি দেখবে। 24 ঘন্টা সময় নিচ্ছে আমার কাছ থেকে। দেখি না সভাপতি কি করে এই বিষয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীরে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই নাকি শামসুর সাথে কথা বলবো। যদি 24 ঘন্টার ভিতরে লিয়াকতকে খুঁজে বের করে না দিতে পারে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিব শামসুর বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী তো এই ঘটনার সাথে নিজেই সরাসরি জড়িত। শামসু যদি কোনো কাজ করে সেই সম্পর্কে আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে নেয়। ওদের তো এক পেট। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই এই বিষয়টা জানে ভাই। ওরা সকলে মিলা আমাদের সাথে নাটক করতেছে। ওদের বিরুদ্ধে আন্দোলনে না গেলে লিয়াকতকে কোনোভাবে উদ্ধার করা যাইব না। সমস্যা নাই মিন্টু, দেখা যাক না সভাপতি কি রেজাল্ট দেয়। সভাপতি তো লোক সলিড আছে, সমস্যা নাই। উনি লিয়াকতের বিষয়টা সিরিয়াসলি দেখবে। আমিও সভাপতিকে ভালোভাবে বলে আইছি যে যদি লিয়াকতকে খুঁজে না পাই তাহলে আমরাও
চুপচাপ বসে থাকবো না। সভাপতি আমারে কথা দিছে, তো দেখি আগে সভাপতি বিষয়টা কি করে, তারপর আমরা পদক্ষেপ নিবনি। মিন্টু, শামসুরে যদি ভাই এখনই থামাইতে না পারেন, তাহলে কিন্তু শামসু সকলকে এক এক করে রাস্তা থেকে সরাই দেব। শামসু খুব ভালোভাবেই বুঝে গেছে যে আপনাদেরকে জেলে বন্দি করে রাখা কোনোভাবেই সম্ভব না। এখন কিন্তু শামসু ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব, তাই বেশি কিছু হওয়ার আগেই শামসুরে যেভাবে হোক আপনাদের থামাইতে হইব। শোনো শফিক, এই মোল্লারে থামানো এত সোজা না। রাজনৈতিক পরিবারের সন্তান আমরা, কিভাবে কি করতে হয় সেটা আমাদের খুব ভালো করেই জানা আছে। শুধুমাত্র হাজি সিদ্দিকের বোকামির কারণে এত কিছু গইটা গেল, তা না হলে শামসুকে আমাদেরকে জনতা পার্টি থেকে বের করতে পারে। শামসুরে শেষ করার জন্যই তো জেল থেকে বের হয়েছি। দেখো না সামনে আরো কি কি করতে চলতেছে। তা ভাই, আমারে যে জনতা পার্টি থেকে বহিষ্কার করে দিল, এই বিষয়ে সভাপতির কাছে কোনো কিছু বলেন নাই। শামসুর মন ইচ্ছা মতো আমারে বহিষ্কার করে দিল। দলের জন্য কি আমরা কম খাচ্ছি নাকি? তারপরেও কিভাবে আমাদেরকে দল থেকে বহিষ্কার করে দেয়, প্রেসিডেন্ট এই বিষয়ে কোনো কিছু বলতেছে না। আর বেছে বেছে তো আমাদের গ্রুপের লোকজনদেরকেই শামসু দল থেকে বহিষ্কার করতেছে, যাতে করে আমাদেরকে দুর্বল করা যায়। শামসুর হাতে এখন ক্ষমতা আছে শফিক, তাই শামসু আমাদের লোকজনদেরকে বহিষ্কার করতেছে। সমস্যা নাই, যখন আবার আমাদের হাতে ক্ষমতা আসবে তখন শামসু দেশ ছেড়ে পালানোর সুযোগ পরিমাণ পাইব না। তোমাকে যে দায়িত্ব দিছি, তুমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে আসো। বগুড়া থেকে যদি তুমি নির্বাচিত হইতে পারো, তাহলে শামসুর অক্ষমতার কথা প্রেসিডেন্টের সামনে তুলে ধরা যাইব। যেভাবে হোক শফিক, তুমি যেন এবার বগুড়া থেকে নির্বাচিত হতে পারো, সেই লক্ষ্যে কাজ করো। তোমার জন্য যা যা করার সবই আমরা করতেছি। আমি তো ভাই শতভাগ আশাবাদী বগুড়ার সাথে থেকে নির্বাচিত হইব এবার। এর আগেও কিন্তু স্বতন্ত্র নির্বাচন কইরা ওইখান থেকে আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু সামান্য একটা ভুলের কারণে আজ আমার এই পরিণতি হয়েছে। সমস্যা নাই, আপনারা যদি আমাকে এই দিক থেকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি বগুড়া সাথের এই আসনটি আপনাদেরকে উপহার দিতে পারবো। তোরা যতই ফাল পারুক, আমার সাথে কখনোই নির্বাচনের মাঠে টক্কর দিতে পারবো না। আর নাগরিক পার্টির জুলফিকার, ওর তো ভোট আগের থেকেই নাই। সব কিছু মিলাইলে বগুড়া 7 আসন থেকে নির্বাচিত হওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। সমস্যা নাই শফিক, তোমার যখন যা প্রয়োজন হয় মিন্টুরে জানাইবা। মিন্টুই সব কিছু ব্যবস্থা করে দেব। টাকা পয়সা, লোকজন, যা যা লাগে সবই তুমি মিন্টুর কাছ থেকে নিবা। শুধু তোমার কাছে একটাই কথা, বগুড়া 7 থেকে যেন তুমি সকল ধরনের বাধা বিকল্প অতিক্রম করে আসনটি বিজয়ী লাভ করতে পারো। তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে আইসা দাঁড়াইব। আচ্ছা ভাই, ঠিক আছে, মিন্টু ভাইয়ের সাথে আমি যোগাযোগ করবনি। তা ভাই, আমি কি তাহলে আগামীকালকেই বগুড়াতে চলে যাইব, না ঢাকাতে আমার আপাতত কোনো কাজ আছে? আমার এই মুহূর্তে বগুড়াতে ফেরাটা জরুরি। সামনে নির্বাচনের তো আর বেশি দিন বাকি নেই, তাই এখন থেকে আমাকে মাঠে ক্যাম্পেইন শুরু করে দিতে হইব। লোকাল নেতারা বগুড়ায় ফেরার জন্য বারবার চাপ দিতেছে আমারে। শফিক, তুমি আগামীকালকেই বগুড়াতে চলে যাও। ঢাকাতে তোমার আপাতত কোনো কাজ নেই। তুমি বগুড়ায় ফিরে নেতা কর্মীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণা
তুমুলভাবে শুরু করে দাও। আর বগুড়ার ডিসির সাথে আমার একটা যোগাযোগ করাই দিও, ওনার সাথে আমার কথা বলতে হইব। শামসুর গ্রুপের লোকজন যাতে কোনোভাবে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ না পায়, সেই জন্য ডিসির সাথে আলোচনা করতে হইব আমার। আর তুমি তাহলে কালকে চলে যাও। মোল্লা ভাই, আমাদের আপাতত একটা সংবাদ সম্মেলন করাটা দরকার ছিল না? সাংবাদিকদেরকে ডেকে এনে লিয়াকতের বিষয়ে ফ্লাশ করে দেই যে শামসু এই ঘটনা ঘটাইছে। না না মিন্টু, এখন কোনো কিছুই করা যাইব না। আপাতত আমি ইকবালকে বিষয়টা জানাইছি। ইকবালের কথা আবার প্রেসিডেন্ট এখন গুরুত্ব সহকারে শুনে। ইকবালকে দিয়াও প্রেসিডেন্টকে বলাই। প্রেসিডেন্ট যেহেতু দায়িত্ব নিছে, তা মাতবুরি কইরা কোনো কিছুই এখন করা যাইব না। আগে প্রেসিডেন্টের বেঁধে দেওয়ার সময়টা দেখি, তারপর পদক্ষেপ নেওয়া যাইবনি। ইরফান ভাই, এইভাবে তাহলে চুপচাপ বাসায় বসে থাকবেন? লিয়াকত ভাইকে যে উঠিয়ে নিয়ে গেল শামসু, এই বিষয়ে কোনো পদক্ষেপ নিবেন না? পদক্ষেপ তো অবশ্যই নিব রে রাঙা। আপাতত মোল্লা আঙ্কেল কি বলল শুনলি না? আমাদেরকে চুপচাপ থাকতে হইব। দেখা যাক মোল্লা আঙ্কেল কি করে বিষয়টা নিয়ে। মোল্লা আঙ্কেল জানালে পরেই পরবর্তী পদক্ষেপ নিতে হইব আমাদের। এখন আর আগ বাড়াইয়া কোনো কিছু করার দরকার নেই। ভাই যাই করেন তাই করেন, হিসাব করে কিন্তু পদক্ষেপ নিতে হইব এখন। দেখলেন তো শামসুর পাওয়ার সম্পর্কে, কিভাবে জলজন্ত একজন মানুষকে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তার নিজ রুম থেকেই উঠাই নিয়ে চলে গেল। এ ঠিক যেমন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেছিল, সে একই স্টাইলে কিন্তু শামসু লিয়াকতকে উঠিয়ে নিয়ে গেল। তাই শামসুর বিরুদ্ধে এখন কথা বলতে হইলে খুব ভেবে চিনতে তারপর বলতে হইব। আমরা কিন্তু সকলেই শামসুর টার্গেটে আছি। একটা জিনিসই আমার মাথায় ধরে না রে রাঙা, শামসু কিভাবে প্রত্যেকটা মিশন এইরকম নিখুঁতভাবে পরিচালনা করে, যেখানে আমরা বারবার শামসুর উপর আক্রমণ করতে যায়া ব্যর্থ হইতেছি, আর সেইখানে শামসু প্রত্যেকটা বাড়ি ওর প্রত্যেকটা মিশনই 100% সাকসেসফুল করতেছে। এই জন্যই তো শামসুকে ধরাশায়ী করা যাইতেছে না। এই বিষয়টা আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না রে রাঙা। ইরফান ভাই, শামসুর সাথে যে একটা লম্বা করে ছেলে থাকে না, রমজান নাম, ওরে তো আপনি চেনেন না। ওই শামসুর চাইতেও আরো ভয়ঙ্কর। ওর সাথে আমার অনেক আগের থেকেই পরিচয়। ওর সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। এই ছেলে একবার যদি কোনো কাজ হাতে নেয়, সেটা কোনোভাবেই মিস হয় না। শামসু তো মূলত ওরে দিয়াই এই মিশনগুলো কমপ্লিট করায়। বুঝতে পারছি যে রাঙা, শামসুর উপর সরাসরি অ্যাটাক করা যাইব না। আগে শামসুর ডালপালা যেগুলো আছে এগুলো সাইটা পরে দুর্বল করতে হইব। তাছাড়া শামসুর ধারে কাছে যাওয়াটা মুশকিল হয়ে যাইব। শামসুর ওই লোক সম্পর্কে আমার কাছে তথ্য নিয়ে আসবি, ওরে আগে সরাইতাছি। তাহলে শামসুকে অনেকটা দুর্বল করা যাইব রাঙা। তুই এখন থেকেই লোক লাগাই রাখ ওই ছেলের পিছনে। ওই কখন কি করে না করে সব আপডেট আমার চাই। ইরফান ভাই, রমজানকে খাওয়া কিন্তু সহজ ব্যাপার হইব না। পরে আমি খুব ভালোভাবেই চিনি। দেখলেন না আমাদের হোটেল রেডিন বারে যে গোলাগুলিটা হইল টিন্ডি শাকিলের লোকের সাথে? ওরা 5-7 জন লোক ছিল, বিপরীতে ওরা 2 জনেই কিন্তু এই 5-7 জনকেই কোপকাত করে ফালাইছিল। তাই ওরে খাইতে হইলে আগে আমাদের অনেক বড় নিখুঁত একটা প্ল্যান সাজাইতে হইব, তারপর ওর উপর আক্রমণে যাইতে হইব। তা না হলে কিন্তু উল্টো আমাদেরকেই বিপদে পড়তে হইব।
সেই জন্যই তো তোরে বলতেছি ওর দিকে ভালো করে নজর রাখ, সব সময় ওর উপর নজর রাখবি। ওই কোথায় কখন কি করে সব আপডেট খবর রাখবি। পরে সময় সুযোগ বুঝা ওরে ফালাই দিলেই হইব। এদেরকে না সরাইতে পারলে তো সরাসরি শামসুর কাছে পৌঁছানো সম্ভব না, তাই ওদেরকে আগে রাস্তা দিকে সরাইতে হইব। তখন শামসুর শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ব, আর এই সুযোগেই আমরা শামসুর উপর আক্রমণটা চালাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তাহলে ব্যবস্থা নিতেছি। দেখা যাক কি করা যায়। এখন কি কোনো জায়গায় বের হওয়ার পরিকল্পনা করতেছেন, না বাসায় থাকবেন? হরে রাঙা, বের হইতে হইব। তুই গাড়িটা রেডি কর। দেখি নরেশ উকিলের সাথে একটু আলোচনা করে আসি। সামনে তো আব্বুর জামিনের একটা ডেট আছে, দেখি এই ডেটে কোনো কিছু করতে পারে কিনা। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। ইকবাল বসো। লিডার, এইগুলো কি শুনতেছি? শামসু নাকি মতির ছোট ভাইকে কিডন্যাপ করেছে। এটা কোনো কথা হইল লিডার? শামসু এরকম ধ্বংসাত্মক রাজনীতি শুরু করলো কেন? মতির ছোট ভাই তো রাজনীতির সাথে আগে থেকেই জড়িত না। আমি যতদূর জানি ওই ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকে। তাহলে ওর প্রতি এইরকম আচরণ কেন শামসুর? আর শামসুকে এই ধরনের গুম খুনের রাজনীতি করার অনুমতি কে দিল? জনতা পার্টি কি গুম খুনের রাজনীতির সাথে জড়িত নাকি? হয় ইকবাল, মোল্লা আমারে বিষয়টা জানাইছে। বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি। শামসুরে অনেকবার ফোনে পাইলাম না। পরে আমি ইকবাল বিষয়টা নিয়ে সেলিমকে দায়িত্ব দিছি। দেখি সেলিম কি রিপোর্ট নিয়ে আসে। শামসু যদি সত্যি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না না লিডার, এগুলো কোনোভাবেই ঠিক না। নিজ দলের নেতা কর্মীরাই যদি আমাদের দ্বারাই আক্রমণের শিকার হয় তাহলে বিরোধী দল আসলে এদের অবস্থা কি হবে বুঝতে পারতেছেন? দলের ভিতরে কিন্তু আগে এরকম কোনো কোন্দল ছিল না। শামসু আসার পর থেকেই এইগুলো শুরু হয়েছে। শামসু মূলত কি করতে চাইতেছে লিডার? ওই কি জনতা পার্টির ভিতরে ভাঙন সৃষ্টি করতে চায় নাকি? আপনি যদি এভাবে সব কিছু দেখাও না দেখার ভান করেন তাহলে কিন্তু সামনে জনতা পার্টির জন্য অনেক বড় একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করতেছে। এই বিষয়ে আপনি 100% নিশ্চিত থাকেন। ইকবাল, তুমি খুব ভালো করে জানো যে আমি কিন্তু কোনো সময় অপরাধীর সাথে আপোষ করে চলি না, সে আমার দলের যত বড় নেতাই হোক না কেন। মোল্লা হাজি সিদ্দিক, মতি ওরা অপরাধের সাথে জড়িত ছিল, যার কারণে ওদের দল থেকে বের করতে দ্বিতীয়বার আমি চিন্তা করি নাই। তাই শামসুও এমন কোনো নেতা হয়ে আসে নাই যে অপরাধ করে ওই জনতা পার্টিতে টিকা থাকবে। কথাটা মনে রাখো। শামসুও যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে অবশ্যই ওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। লিডার, শামসুর নামে দিনের পর দিন অভিযোগের পত্র বাড়ি হয়ে যাচ্ছে। দলের এমন কোনো নেতাকর্মী নাই যে শামসুর বিরুদ্ধে অভিযোগ করে না। কেউ আপনার সামনে শামসুর বিরুদ্ধে কথা বলে না, কারণ আপনি শামসুকে পছন্দ করেন বইলা। তা না হলে কিন্তু শামসুর বিরুদ্ধে এতদিন দলের ভিতরে অনেক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাইতো। আপনি লিডার দেখতেছেন না, একজনের কারণে তো আর পুরো দলটাকে আমরা বিপদের মুখে ফেলে দিতে পারি না। আপনি ইমিডিয়েটলি শামসুর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। তোমাকে তো বললাম ইকবাল, বিষয়টা আমি
দেখতেছি। আমি দলের সভাপতি। দল ঠিক রাখার জন্য আমি যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারি। এতে করে দ্বিতীয়বার আমি চিন্তা করব না। সবার আগে আমার দলকে বাঁচাতে হইব, তারপর অন্যান্য বিষয়। শামসু যদি দলের ভিতরে কোনো রকমের কোন্দল সৃষ্টি করতে চায়, অবশ্য জনতা পার্টি থেকে শামসুকে অবিলম্বে বহিষ্কৃত করা হইব। আমি শামসুকে ক্ষমতা দিয়ে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, আবার আমিও শামসুকে সে আগের পর্যায়ে নিয়ে যাইতে পারি। কথাটা মনে রাখো ইকবাল। কি ব্যাপার মাস্টার, তোমরা দুইজন হঠাৎ করে আবার ডিসির সাথে কি বিষয়ে আলোচনা করার জন্য গেছিলা? কিছুই তো জানাইলা না আমারে। আরে না হাবিব ভাই, তেমন কিছু না। তো তার আসলেই মনে হইতেছিল যে এই ডিসি নাকি জুলফিকারকে আলাদাভাবে সুবিধা দিতেছে, তাই তো তারে নিয়া ডিসির সাথে আলোচনা করতে গেছিলাম। তা আলোচনা কইরা যা বুঝলাম, এই ডিসি সম্পূর্ণ সঠিক পথে আছে। তো তার শুধু খালি মনের মধ্যে সন্দেহটা সৃষ্টি হয়েছিল আর কি। আরে না, এই ডিসি সম্পর্কে আমি ভালোভাবে জানি। এই ডিসি কোনো রকমের কোনো অপরাধের সাথে জড়িত নাই। উনি এর আগে যে কয়টা জেলায় দায়িত্ব পালন করেছে, প্রত্যেকটা জায়গায় ওনার সুনাম আছে। এরে নিয়া খালি খালি সন্দেহ করার কিছু নাই। তুমি বুঝতেছ না, শামসু নিজে এই ডিসিরে পছন্দ কইরা বগুড়ায় পাঠাইছে, যাতে বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ঠিক থাকে। এই ডিসির ভিতরে কোনো রকমের কোনো ঝামেলা পাইবা না। আর ঝামেলা কইরা কি বগুড়ায় টিকতে পারবো নাকি? আমাদের বিরুদ্ধে যায়া কথা বলবো এমন ডিসি বগুড়া শহরে টিকতে পারবে কখনো? আমি তো সেইটা ভালোভাবে জানি হাবিব ভাই, কিন্তু তো তার সন্দেহ হয়েছিল, তো তাই কথা বইলা তো তার সন্দেহটা কাটাই নিয়ে আসলাম। শামসু যখন এই ডিসিরে বগুড়াতে পাঠায়, তখনই আমার সাথে কথা বলছিল শামসু। ডিসিরে পছন্দ কইরাই শামসু বগুড়াতে পাঠাইছে। নির্বাচন নিয়া কোনো রকমের কোনো তাল বাহানা হইব না। প্রশাসনের দিক দিয়া কোনো ঝামেলা নাই। এইদিকে শুধু আমাদের সাইডটা ঠিক রাখলে হইব হাবিব ভাই। ভোটের মার তো আমার ভালোই ছিল হাবিব ভাই, কিন্তু সমস্যা হইতেছে এখন এই শফিকই তো ঝামেলাটা বাজাইব। নাগরিক পার্টির জুলফিকারের তো তেমন কোনো একটা ভ্যালু নেই বগুড়াতে। ওরে আমি গোনাই ধরতেছি না, শুধু সমস্যা হচ্ছে শফিক। ওরে যদি সাইড করতে পারতাম, তাহলেই আমার ভোটের মাঠটা শতভাগ আমার ফেভারে চলে আসতো হাবিব ভাই। এই লোক তো পাশ করতে পারবই না, মাঝখান থেকে আমার ভোট কয়টা নষ্ট করব। নাগরিক পার্টির জুলফিকারের যে ভোট আছে, সেই ভোট আমি এমনিতেও একটাও পাইব না, কিন্তু আমাদের ভোটটা শফিক কিছুটা তাই না নির্বাচনে একটু প্রভাব ফেলতে পারে। সমস্যা নাই রে তোতা, সেই ব্যবস্থাও অলরেডি করতেছি। শফিক যাতে বগুড়াতে আইসা ওর মাটি গুছাইতে না পারে, অলরেডি আমি সেই বিষয়ের উপর কাজ করে যাচ্ছি। শফিককে এমন এক ফাটকা চিঙ্গিত ফালাইমু, দেখবি ওই নড়াচড়াই করতে পারবো না। শফিক কি মনে করছে গিরিঙ্গি প্যাচ শুধু শফিকের ভিতরে আছে? আমরা কিছু জানি না, ভদ্রভাবে রাজনীতি করতেছি তো, তাই কেউ বুঝতে পারতেছে না। এই সুযোগে সবাই মাথায় ওঠার চেষ্টা করতেছে। তুই কোনো রকমের টেনশন করিস না তোতা, তোরে বগুড়ার সাথে থেকে কিভাবে নির্বাচিত করতে হয় সেই প্ল্যান আমি সাজাবো। তুই শুধু কাজ করে যা। তা শফিকরে এড়ানোর জন্য কি প্ল্যান সাজাইতেছেন হাবিব ভাই? আপনার কথা তো কিছুই বুঝতে পারতেছি না। এই শফিক তো ডাকাতে যায়া
বসে আছে। নিশ্চয়ই ওইখান থেকে কোনো না কোনো একটা গিরিঙ্গি প্যাস সাজায়া তারপর বগুড়াতে ঢুকবো। ওই যে পরিমাণের কষ্টা কোন দিক দিয়া যে কোন প্ল্যান সাজাইতেছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। শোনেক তোতা, জনগণের এবং নেতাকর্মীদের কাছে একটা শফিকের বিরুদ্ধে নেগেটিভ তৈরি করতে হইব। শফিক যে দলের সাথে বেইমানি কইরা স্বতন্ত্র নির্বাচন করতেছে এইটা সকলকেই জানাইতে হইব যে শফিক একটা বেইমান। সেই জন্য আমি তোতা এবং ডন এবং গোল্লারে দায়িত্ব দিছি। ওদেরকে দিয়া বগুড়া শহরে আজকে একটা অনেক বড় ধরনের বিক্ষোভ মিছিল বের করামু শফিকের বিরুদ্ধে। এতে করে দেখবি নেতাকর্মীদের কাছে শফিকের একটা নেগেটিভ তৈরি হইব। আর এই নেগেটিভটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দেখবি শফিক ভোটের মাঠ গোছানোর আগেই মাঠ থেকে আউট হয়ে যাইব। শফিক যে একটা বেইমান সেটা সকলকে বুঝাইতে হইব। প্ল্যান তো আপনি ভালোই সাজাইছেন হাবিব ভাই। প্ল্যানটা এখন সাকসেস করতে পারলেই হইব দেখা যায়। শফিক যে একটা কাজ করছে এতে কইরা ওর বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল বের করাই যায়। এতে করে কেন্দ্র পর্যন্ত শফিকের এই গাদ্দারির খবরটা পৌঁছে যাইব। আর নেতাকর্মীদের কাছে যদি শফিককে বেঈমান হিসাবে প্রমাণ করতে পারি তাহলে তো বিষয়টা আমাদের জন্য ভালোই হইব হাবিব ভাই। শোনেন হাবিব ভাই, সময় কিন্তু আর বেশি দিন নাই। কালকে থেকেই আমাদেরকে পুরা দমে নির্বাচনী প্রচারণা শুরু করে দিতে হইব। এই কয়দিন কাউকে আর কোনো রকমের আলসামি করা যাইব না। ভোটের যে কয়দিন বাকি আছে এই কয়দিন আমাদেরকে ভোটের মাঠে কষ্ট করতে হইব জনতা পার্টির জন্য। কালকে থেকেই তাহলে সকলেই ভোটের মাঠে নাইমা পড়েন। হ মাস্টার, মাঠে নাইমা পড়মু। আজকে আগে শফিকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটা সফলভাবে সম্পূর্ণ করি, তারপর কালকে থেকেই মাঠে আমরা অ্যাক্টিভভাবে কাজ করে যাইব। তুমি বইলা দিবা যে কে কোন সাইডে কাজ করব। যে যে সাইডে কাজ করব তার সেই সাইড সম্পূর্ণ তার দায়িত্বে থাকবে। সেইখানে কি কি করতে হইব, কখন কি পদক্ষেপ নিতে হইব সবই কিন্তু যার যার আলাদাভাবে দায়িত্বের ভিতরে থাকতে হইব। হাবিব ভাই, আপনারা সকলে যদি আমার জন্য নির্বাচন করেন তাহলে আমি শতভাগ আশাবাদী যে বগুড়া ৭ থেকে এবার আমি নির্বাচিত হইতে পারবো। আর নির্বাচনের ২-১ দিন আগে শামসু ভাইকে বগুড়াতে আনতে হবে। তাতে করে আলাদা একটা অ্যাডভান্টেজ পাওয়া যাইব। শামসু ভাই যদি বগুড়া ৭বাসীর কাছে আমার জন্য ভোট চায় তাহলে এমন কোনো লোক নাই যে শামসু ভাইকে ফিরাতে পারবে। তা তো অবশ্যই রে তোতা, আমরা তো আছি তোর পিছনে, তুই টেনশন করিস না। আর শোন এক তোতা, নির্বাচন প্রচারণার সময় এমন কোনো নেতাকর্মী নেওয়া যাইব না যে যাদের ব্যাক রেকর্ড খারাপ। কারণ নির্বাচিত হইতে চাইলে নেতার চাইতে কিন্তু কর্মীদের চরিত্র বেশি ভালো হওয়া লাগে। নেতার চরিত্র ভালো হইয়া কোনো রকমের কোনো লাভ নাই যদি কর্মীরা ভালো না থাকে। তাই এমন কাউকে সঙ্গে নিবি না যাকে সঙ্গে নিলে ভোট দেওয়া চাইতে ভোট আরো নষ্ট হয়। তা তো অবশ্যই হাবিব ভাই, সেই লিস্ট আমি অলরেডি বানাই রাখছি। এদেরকে কখনোই আমার নির্বাচনী প্রচারণায় নিব না। এরা থাকলে উপর দিয়ে আমার জন্য কাজ করলেও তলে তলে ঠিকই শফিকের হইয়া কাজ করব। এমন কিছু বেঈমান রয়েছে, এদেরকে কোনোভাবেই সঙ্গে নেওয়া যাইব না হাবিব ভাই। এদেরকে আমি মাইনাস করাই নির্বাচন করব। হাবিব ভাই, হরে ডন, কি খবর তাইলে তোদের? চ্যাংরা প্যাংরা কি আইসা পড়ছে নাকি পার্টি অফিসের সামনে?
না, এখনো সব ছেলে ফেলে আইসা সারে নাই। জাহাঙ্গীর রে পুরান বগুড়ার ম্যাচগুলোতে পাঠাইছি, আর মিজান চ্যাংরা প্যাংরা নিয়া পার্টি অফিসের দিকে আসতেছে। ওরা সকলে আসলেই আমরা বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়ে যাইব বগুড়া শহরের উদ্দেশ্যে। চাচা আর তোতা ভাই আসলো তো, তাই ওনাদের সাথে দেখা করতে আসলাম। শোনেক ডন, মিছিল করবি ভালো কথা, কিন্তু মিছিলে যেন কোনো রকমের সহিংসতা না হয়। নির্বাচনের আগে কিন্তু কোনো রকমের ঝামেলা করা যাইব না। সুন্দরভাবে পরিপাটি হইয়া মিছিলটা শেষ করবি তোরা। শহরের ভিতরে তোদের কারণে যেন সাধারণ মানুষের কোনো রকমের কোনো ভোগান্তি না হয়। গাড়ি ঘোড়া যেন রাস্তাতে জ্যাম না পড়ে। এক সাইড দিয়া মিছিল লিয়া সুন্দরভাবে যাবি, আবার চলে আসবি। লক্ষ্য রাখবি কোথাও যেন কোনো রকমের কোনো ঝামেলা পোহাইতে না হয় কাউকে। এতে করে কিন্তু জনগণের মনে আমাদের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়ে যাইব। দেখা গেল ভালো করার জন্য যায়া উল্টা আরো খারাপ হয়ে বসে থাকবো। সেই বিষয় তুই আর গোল্লা লক্ষ্য রাখিস। না না চাচা, ওই ধরনের কোনো ঝামেলাই হইব না। আপনারা তো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমরা কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করব সেই কথা আমাদের মাথায় আছে। আপনি এই বিষয়ে কোনো রকমের চাপ নিয়েন না। মিছিলে এমন কোনো ঘটনা ঘটবে না যে যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হইব। আমরা এই দিকে স্থির আছি। কালকেও আমরা সকলকে নিয়ে এই বিষয়ে আলোচনা করছি, কিভাবে কি করতে হইব আমাদেরকে এই নির্বাচনের জন্য। শোনেক ডন, মিছিল শেষ হইলে চ্যাংরা প্যাংরাদেরকে কিছু খরচাপাতি দিয়া তারপর বিদায় করিস। কাউকে যেন আবার খালি হাতেই পাঠাই যাস নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই। আমি ওদেরকে খরচাপাতি দিয়াই বিদায় করবনি। এইবার শালা শফিক বুঝতে পারবো যে আমরা কি জিনিস। আমাদেরকে টপকাইয়া ওই এমপি হইতে চাইতেছে না। ওর এমপি হওয়া পিছন দিয়ে বের করব আমি। আমার নামও হাবিব। ওই যে এরকম গিরিঙ্গি প্যাঁচ নিয়ে ঘোরে না সারাক্ষণ, ওর চাইতেও 72 গুণ বেশি গিরিঙ্গি প্যাঁচ আমার ভিতরে আছে। এক এক করে এখন সব শফিকের উপর প্রয়োগ করব। হাবিব ভাই, বুদ্ধিটা আপনি ভালোই বের করছেন। এবার যদি জনমনে শফিকের বিরুদ্ধে একটা নেগেটিভ তৈরি করা যায়, শফিক যেরকম বুদ্ধির জোরে খেলে, ওর সাথেও আমাদেরকে সেই রকম চিকন বুদ্ধি দিয়াই খেলতে হইব। তাহলে ওকে ধরাশায়ী করা যাইব। এবার যদি কোনোভাবে শফিককে ফেল করাইতে পারি, তাহলে দেখবেন ওর রাজনীতিক গ্রহণযোগ্যতাই বাতিল হয়ে যাইব। যাই করেন হাবিব ভাই, সেটা যেন নিয়মের ভিতরেই থাকে। কোনো রকমের নিয়ম বহির্ভূত কাজ কিন্তু আমাদের করা যাইব না। তুমি এত টেনশন করে না তো মাস্টার। কোথায় কি করতে হয় সেটা আমার জানা আছে, সেটা আমি দেখবনি। তুমি শুধু তাকায় তাকায়া দেখতে থাকো যে কি ঘটতে চলতেছে সামনে। কিরে, কি ব্যাপার ডন? নির্বাচনের আগে তোরা আবার কিসের বিক্ষোভ মিছিল বের করতেছিস রে? মিজান যায় আমারে দোকান থেকে ডাইকা নিয়ে আসলো। দোস্ত, আজকে আমরা শফিকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করব। শফিক যে দলের সাথে গাদ্দারি কইরা স্বতন্ত্র নির্বাচন করতেছে, এর উপরে আমরা বিক্ষোভ মিছিলটা বের করতে যাচ্ছি। আসলে হাবিব ভাই, তোতা ভাই আর মাস্টার চাচা ওরাই আমাদেরকে বিক্ষোভ মিছিলটা বের করতে বলছে। তাই ছেলে পেলে নিয়ে শহরের ভিতরে একটা রাউন্ড দিয়ে আসি। এতে কইরা নেতা কর্মীদের মনে শফিকের বিরুদ্ধে একটি নেগেটিভ তৈরি করা যাইব। ও তাইলে এই ব্যাপার।
তাই তো বলি, তোরা হঠাৎ করে আবার এই সময় কিসের জন্য বিক্ষোভ মিছিল বের করতে যাচ্ছিস? এখন সে বুঝতে পারলাম যে কি জন্য এই বিক্ষোভ মিছিলটা তোরা বের করতেছিস। যাক, ভালোই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শফিকের বেইমানি সম্পর্কে পুরো এলাকাবাসীকে জানানোটা দরকারই ছিল। তা আইনাল ভাই, তুমি একাই কেন? মিজান কো? হয় না বলছি ছেলে পেলে নিয়া পার্টি অফিসের সামনে চলে আসার জন্য। তাই ফটকা কোথায় আছে এখনো? এই ফটকা তো ছেলে পেলে নিয়া ও মোড়ের ওইটি দাঁড়াইছে, আমারে পাঠাইলো তোদের কাছে, তোদেরকে নিয়ে যাইতে বললো আমাকে। এই গোল্লা, জাহাঙ্গীর রে একটা ফোন দে তো তাড়াতাড়ি। এই ফটকা আবার বেঁচে যায়া কি কাহিনী শুরু করে দিছে, এখন পর্যন্ত আসতেছে না কেন? ওর আসতে যদি এত দেরি হয় তাহলে আমরা মিছিলটা কখন বের করব? ছেলে পেলে যদি নিয়ে আসতে না পারে সেটা বলতে বল। এ ডন ভাই, আর ফোন দিতে হইব না আমারে, চলে আইছি আমি ছেলে পেলে সঙ্গে করে নিয়া। ওরে আল্লাহ, আইসিস তাহলে তুই? আমরা তো আরো মনে করছি আজকে তোকে ছাড়াই মিছিলে যাইতে হইব। সেই কখন গেছস তুই মেসে? এতক্ষণে আইতেছিস তাই না? এত সময় লাগে ছেলে পেলে নিয়ে আসার জন্য? এক ফোন দিলেই তো চলে আসে হাজার হাজার পোলাই পান। হয় এত সোজা না, মুখ দিয়া বললেই হইয়া যায় না। মেসের ছেলে পেলে এক একটা এক এক জায়গায়, এক একজনের এক এক কথা, সবাইরে বুঝাই টুজাই এত, তারপর নিয়ে আসতে হইল। তা ছেলে পেলে লগে কইরা কয়জন নিয়ে আইসস তুই? প্রায় 1.5 থেকে 200 ছেলে পেলে সঙ্গে করে নিয়ে আইসি ডন ভাই। তাইলে তো দেখি ভালোই ছেলে পেলে নিয়ে আইসস তুই। আমি আরো মনে করছি 20 থেকে 30 জন ছেলে পেলে হয়তো বা তুই জোগাড় করে নিয়ে আসতে পারবি। তা তো দেখি অনেক ছেলে পেলে নিয়ে আইসস। আরে ডন ভাই, তুমি আমারে কি মনে করলা? এই জাহাঙ্গীর যে জায়গায় যাইব 200-500 পোলাই পান না নিয়ে কি চলে আসবো নাকি? আর একটু দেরি করলে আরো ছেলে পেলে নিয়ে আসতে পারতাম। তারা হুড়া কইরা চলে আসলাম দেখা এই কয়জনই হইছে। তোর এত আলগা চাড়াম ছাড়তে হইব না। তোর যে ক্ষমতা কদ্দূর আছে সেটা এখানকার সকলের খুব ভালো কইরা জানা আছে। যা এত বলছস আমার আর মিজানের কথা, এখন এইখানে আইসে আবার বড় বড় চাড়াম ছাড়তেছস। এই সমস্ত চাড়াম বাদ দিয়া চল এবার মিছিলে বের হইমু, দেরি হয়ে গেছে।